কি গো, তোমার শরীর টরীর খারাপ নাকি? অফিস থেকে এসেই শুয়ে পড়েছো যে? না, শরীর ঠিকই আছে, মুডটা ঠিক নেই। মুড ঠিক নেই? আচ্ছা ঠিক আছে, আগে উঠে বসে চাটা খাও, তারপর বলো কি হয়েছে। অফিসে কোনো গন্ডগোল হয়েছে? না, অফিসে না। তাহলে? তোমাকে বিতানের কথা বলেছিলাম, মনে আছে? বিতান মানে তোমার আগের অফিসের কলিগ, 5 বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্টে যে মারা গিয়েছিল? হ্যাঁ মালিনী, আজ অফিস থেকে ফেরার পথে রাস্তায় বিতানের বাবার সাথে দেখা হয়েছিল। কি দুরবস্থার মধ্যে আছে চিন্তা করতে পারবে না। শরীরের দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু ওই শরীর নিয়েই সব কাজকর্ম করছেন। ইস, কি দুর্দশা। আর কাকিমা, উনি কেমন আছেন? কাকিমার খবরটা শোনার পর থেকে না আমার আর কিছু ভালো লাগছে না। কাকিমার ক্যান্সার হয়েছে মালিনী। সে কি গো? আরো খারাপ খবর শোনো, কাকিমার চিকিৎসা করার জন্য এখন ওদের অনেক টাকার প্রয়োজন, কিন্তু ওদের হাত এখন শূন্য। চিকিৎসার জন্য এখন এখানেই একটা 1 কামরার বাড়ি ভাড়া করে রয়েছে। বিতানের জমানো টাকা পয়সা কিছু? মানুষের কত টাকা জমানো থাকতে পারে বলো তো? আর সেই জমানো টাকায় কতদিনই বা চলবে? 5 বছর তো আর কম সময় নয়। কিন্তু তা বলে তো একটা মানুষ বিনা চিকিৎসায় পড়ে থাকতে পারে না। আমিও তাই ভাবছিলাম, ভেবেছিলাম কিছু টাকা হাতে ধরে দেব, কিন্তু কিন্তু ওনার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা দরকার মালিনী। আমি এত টাকা কোথা থেকে দেবো? খুব অসহায় লাগছে জানো তো। চিন্তা করো না মৈনাক, কিছু একটা ব্যবস্থা হবেই হবে। কি ব্যবস্থা করবে? ক্রাউড ফান্ডিং? এত টাকা ক্রাউড ফান্ডিং করা অত সহজ নয়। হয়তো ইন্ডিভিজুয়ালি সহজ হবে না, কিন্তু আমরা তো কারো সাহায্য নিতেই পারি। কার কথা বলছো? মৈনাক, কদিন এদিক ওদিক নানান কাজ করতে গিয়ে দেখেছি, পৃথিবীতে যেমন চোর, জোচ্চোর, ঠগ, বদমাইশের সংখ্যা বেড়েছে, তার সাথে সাথে অনেক মানুষ অনেক ভালো কাজও করছেন। এভাবেই ব্যালেন্সটা বজায় থাকছে। আজকাল অনেক এনজিও এমন গরিব মানুষের চিকিৎসার ভার নেয়, এসবের জন্য তাদের নানান রকম ফান্ডও থাকে। এমনকি ক্রাউড ফান্ডিং করতে হলেও তারাই সেটা দায়িত্ব নিয়ে করে। তাই? হ্যাঁ তাই, আমি নিজে এরকম একটা এনজিও চিনি। তাই তুমি আগেই এতটা ভেঙে পড়ো না। তুমি কাকাবাবুদের ডিটেলস, মানে আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ আর কাকিমার মেডিকেল রিপোর্টগুলো আমায় এনে দিও। আমি নিজে গিয়ে ওদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ মালিনী, আমি কালই কাকাবাবুর সাথে দেখা করে সবকিছু নিয়ে আসবো। আগে কাজ হোক, তারপর থ্যাংক ইউ বলো। এখন নিচে এসো, জল খাবার খেয়ে যাও। মেডিকেল রিপোর্ট যা দেখছি তাতে তো ফান্ড পাওয়ার কথা। একটু দেখো বিজয়াদি, নিঃসন্তান দম্পতি, এখনো পুত্র শোক কাটিয়ে উঠতে পারেনি, তার মধ্যে এই অবস্থা। ওদের জন্য এটা করতে পারলে আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তোমায় এত করে বলতে হবে না মালিনী, আমাদের এনজিও তো এমন দুস্থ মানুষদের চিকিৎসার খরচ দিয়ে সারিয়ে তোলার কাজই করে। এই জন্যই তো আমাদের এনজিওর নাম আরোগ্য। আর তাছাড়া তুমি ফ্রড পার্টি আইডেন্টিফাই করে আমাদের যা হেল্প করেছো তা বলে বোঝাবার নয়। আমাদের এনজিও প্রত্যেকটা টাকার ইমোশনাল ভ্যালু অনেক বেশি। একটা টাকা বেহাতে যাওয়া মানে একটা জেনুইন অসহায় মানুষের মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আমি জানি। তাই তুমি চিন্তা করো না, তোমার কেস যখন আমি নিজে দায়িত্ব নিয়ে করে দেব, যাতে 1 সপ্তাহের মধ্যেই তোমরা চিকিৎসা শুরু করে দিতে পারো। তবে তার আগে আমায় এদের ব্যাকগ্রাউন্ডটা একবার করতে হবে। আসলে এটা ম্যান্ডেটরি, বোঝোই তো, অডিটে এগুলো খুব স্ট্রিক্টলি দেখে। না না, অবশ্যই। আমি নিজেও যে কোনো কাজ নিয়ম মেনে করাতেই বিশ্বাসী। তুমি যা যা ইনভেস্টিগেট করার করে নাও, সব ঠিক থাকলে গ্রিন সিগন্যাল দিও। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বিজয়াদি। নিন কাকাবাবু, এটা রাখুন। এটা দিয়ে আপাতত যে যে ওষুধগুলো লাগবে আর যে যে টেস্টগুলো করানো যায় সেগুলো করিয়ে নিন। আর নিজেও একটু ঠিক করে খাওয়া দাওয়া করবেন। না না বাবা, তুমি নিজে এসে শর্মার সঙ্গে দেখা করে গেলে এই অনেক। টাকা পয়সা দিতে হবে না। আর সত্যি বলতে তোমার কাছে তো কিছুই লুকোনো নেই। এখন সামনে অনেক টাকার দরকার। তুমি কেন, বিতান নিজে থাকলেও বোধহয় এত টাকার ব্যবস্থা করতে পারতো না। এখনই এতদূর ভাবার দরকার নেই কাকাবাবু। আমার স্ত্রী মালিনী একটা এনজিওর সঙ্গে জড়িত আছে, ও চেষ্টা করছে, হয়তো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। সত্যি বলছো বাবা? আমি আমি তোমার কাকিমার চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে পারবো?
আমি আমি তো বিশ্বাসই করতে পারছি না। নিশ্চয়ই পারবেন, কিন্তু এনজিও থেকে যতদিন টাকা না আসছে ততদিন কাজ চালানোর জন্য এই টাকাটা হাতে রাখুন। ঠিক ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, তাই হবে। কি হয়েছে বিজয়াদি? হঠাৎ এমন তাড়াহুড়ো করে এখানে ডাকলে? আসলে আমি যে কথাটা বলতে চাইছি সেটা ফোনে বলতে ইচ্ছে করলো না। কি কথা? সিরিয়াস কিছু? আসল কথাটা বলতে আমার এত খারাপ লাগছে, কিন্তু বোঝোই তো এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। দেশ বিদেশ থেকে বহু লোক ফান্ড পাঠায়, আমাদের তাদের পুরো রিপোর্ট দিতে হয়। তাই সেসব তো আমি জানি বিজয়াদি। কাকিমার কেসটাতে কিছু সমস্যা হয়েছে, আরো কিছু ডকুমেন্ট বা ডক্টরের রেকমেন্ডেশন লেটার টেটার কিছু লাগবে। তুমি ফ্রিলি বলো। শর্মা রায়ের কেসটা ডিক্লাইন হয়ে গেছে মালিনী। ওর চিকিৎসার টাকা আমাদের এনজিও দিতে পারবে না। দিতে পারবে না? কিন্তু কেন? উনি কিন্তু সত্যি খুব অসুস্থ। না না, সেসব নিয়ে কোনো সমস্যা নেই, আমরা সেটা খতিয়ে দেখেছি। মেডিকেল ব্যাকগ্রাউন্ডটা জেনুইন, কিন্তু আটকেছে ওদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে। মানে? দেখো মালিনী, আমরা অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য টাকা দিই ঠিকই, কিন্তু তার একটা কন্ডিশন আছে। তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস বিলো পভার্টি লেভেল বা তার কাছাকাছি হতে হবে। হ্যাঁ, সেটা তো আমি জানি। আর কাকাবাবুদের তো সে অর্থে কোনো সোর্স অফ ইনকামই নেই। ঠিক, সোর্স অফ ইনকাম নেই ঠিকই, কিন্তু চাইলেই সোর্স অফ ইনকাম ওরা তৈরি করতে পারেন। মানে? তুমি হয়তো জানো না, নিশিতপুরে জগদীশবাবুদের একটা বিশাল বড় বাড়ি আছে, যার কারেন্ট ভ্যালুয়েশন অন্তত পক্ষে 2 কোটি টাকা হবে, যেটাকে সোর্স অফ ইনকাম হিসেবে কাউন্ট করা হবে। কি বলছো বিজয়াদি? তুমি শিওর? না মানে শরিকি বাড়ি নয় তো? না না না, মোটেই শরিকি নয়। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওটা পুরোটাই জগদীশবাবুর নামে আছে। উনি ওটা বিক্রি করলে শর্মা দেবীর চিকিৎসা করিয়ে এখানে একটা ছোট ফ্ল্যাট কিনে বাকি টাকায় সারা জীবন বসে কাটাতে পারবেন। কিন্তু মৈনাকজি বলল ওদের এখন ওষুধ কেনারও টাকা নেই। এই গতকালই মৈনাক ওষুধ কেনার টাকা দিয়ে এসেছে। তাহলে কি? না মালিনী, আগেই কোনো কনক্লুশনে এসো না। এই ফিল্ডে তো আমি অনেক দিন ধরে কাজ করছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অনেক বয়স্ক মানুষরা পৈতৃক বাড়ি আর উত্তরাধিকার সূত্রে পাওয়া গয়নাগাটিকে বিক্রি করার কথা ভাবতেই পারেন না, তাই সেটাকে তারা সোর্স অফ ইনকাম হিসেবে কনসিডারই করেন না। জিনিসগুলো ইমোশনাল ভ্যালুটাই তাদের কাছে আসল। সেটা আমি মানছি, কিন্তু যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে তো বিক্রি করতেই হবে, বা ব্যাংকে বন্ধক রেখে লোন নিতে হবে। এমনিতেও তারা তো এখানে থাকছেনও না। এইসব প্র্যাকটিক্যাল কথাগুলো আমরা বুঝি, কিন্তু ওদের বোঝানো একটু মুশকিল। তাই তুমি পারলে ওদের সাথে একটু শান্ত মাথায় কথা বলে দেখো। ঠিক আছে, আমি তাহলে আজ বিকেল বেলায় মৈনাকের সাথে গিয়ে কাকাবাবুর সাথে কথা বলবো। তুমি শুধু শুধু নিজেকে দোষ দিও না বৌমা। কি আর করা যাবে, আমার কপালে নেই। সারা জীবনই তো তোমার কাকিমার আর আমার পোড়া কপাল, নইলে এত বড় ছেলেটাকে এভাবে হারাতে হয়। কাকাবাবু, আগেই এতটা ভেঙে পড়বেন না। একটা পথ বন্ধ হয়েছে তো কি হয়েছে, আর একটা পথ আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। আর কি পথ পাবো বলো তো মা? আচ্ছা কাকাবাবু, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না বৌমা, কি জানতে চাও বলো। আচ্ছা, নিশিতপুরে কি আপনার একটা বাড়ি আছে? হ্যাঁ আছে তো, তুমি কি করে জানলে? আমি যে এনজিওর সাথে কথা বলছিলাম, ওরাই খোঁজ খবর নিয়ে জানিয়েছে। আর সত্যি বলতে এই খবরটার জন্য টাকাটা ওরা আটকে দিয়েছে। আসলে এত বড় সম্পত্তি থাকলে তাদের ওরা টাকা দেয় না কাকাবাবু। ও আচ্ছা কাকাবাবু, আমি মানছি ওই বাড়িটার সাথে আপনার একটা ইমোশনাল রিলেশন আছে, মানে মনের টান আছে, কিন্তু এখন যা অবস্থা তাতে ওই বাড়িটা বিক্রি করলে তো কাকিমার চিকিৎসা নিয়ে এতটা ভাবতে হতো না। আপনি কিন্তু একবার ভেবে। এই শোনো মালিনী, কাকাবাবু তার বাড়ি নিয়ে কি করবেন সেটা তাদের ব্যাপার। ওই বাড়িতে বিধান ছোট থেকে বড় হয়েছে, ওই বাড়িটা ওদের মনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে সেটা বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি মৈনাক, কিন্তু কোনো কিন্তু না, ওই বাড়ি নিয়ে আর কোনো কথা বলবো না আমরা। না 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 না, তুমি বৌমাকে বকো না বাবা। বৌমা তো একদম ঠিক কথাই বলেছে।
বাড়িঘর জায়গা জমি ছেড়ে চলে যাওয়া মানুষের স্মৃতি, উপহার, এ সব কিছুর থেকেই তো একটা মানুষের প্রাণের দাম অনেক বেশি। আর রইল কথা বিতানের, আজ যদি আমরা সব ছেড়ে ছুড়ে জঙ্গলেও চলে যাই, সেখানেও সব সময় ও আমাদের সাথে সাথেই থাকবে। এর জন্য কোনো বাড়ি, ছবির অ্যালবাম, কোনো কিছুর দরকার পড়বে না। তাই আমি আর তোমার কাকিমা দুজনেই ওই বাড়ি বিক্রি করতে চেয়েছিলাম, নিউজ পেপারে অ্যাডও দিয়েছিলাম। তাহলে বিক্রি হয়নি কেন? আসলে ওই বাড়িটায় একটা সমস্যা আছে বৌমা। ওই বাড়িটা ওখানে ভুতুরে বাড়ি নামে পরিচিত। ভুতুড়ে বাড়ি? আপনি সেটা বিশ্বাস করেন? না, বিশ্বাস করি সেটা যেমন বলবো না, তেমনি পুরোপুরি অবিশ্বাসও করতে পারি না। ব্যাপারটা বিতান চলে যাওয়ার কয়েক মাস পর থেকেই শুরু হয়েছে। রাতে নানান রকম আওয়াজ, বাড়ির ভিতরে কখনো ঢিল পড়ছে, কখনো মাছের কাঁটা, পশু পাখির হাড়, আবার কখনো বা আধলা ইট পড়ছে। রাতে ঘুমের 12টা বেজে গেল, আর তখন তো মাঝে মাঝেই তোমার কাকিমার শরীর খারাপ হতো। তাই সব দিক ভেবে চিনতে আর খানিকটা বাধ্য হয়েই এখানে চলে এলাম। ভাবলাম বাড়িটা ভাড়া দিয়ে দিই। তারপর? দুজন ভাড়াটে পরপর এলো জানো তো বৌমা, কিন্তু আমরা যে সমস্যায় পড়েছিলাম ওরাও সেই সমস্যায় পড়লো, আর বাধ্য হয়েই বাড়ি ছেড়ে চলে গেল। আর তারপর থেকে ওই বাড়িটা ওভাবেই পড়ে আছে? পড়েই ছিল, কিন্তু তোমার কাকিমার রোগের কথা শুনে ভাবলাম এবার আর ভাড়া নয়, বাড়িটা বিক্রি করে দিয়ে তোমার কাকিমার চিকিৎসা করিয়ে পাকাপাকি ভাবে এখানেই থাকবো। সত্যি বলতে ওই বাড়িটাতে বিতানের স্মৃতি তোমার কাকিমাকে শান্তির থেকে কষ্টই দিত বেশি। তাই বিশেষ করে ওর আগ্রহেই নিউজ পেপারে বাড়ি বিক্রির অ্যাড দিলাম। এলো প্রচুর কাস্টমার। পছন্দ হলো না? পছন্দ হলো না মানে খুব পছন্দ হলো, অনেকের পছন্দ হলো। অনেকে আমার চাহিদার থেকেও বেশি টাকা অফার করলো, কিন্তু গ্রামের লোকেদের মুখে ভুতুরে বাড়ির গল্প শুনে কেউ ও বাড়ি কিনলো না। আমি অনেক বোঝালাম, দামও কমিয়ে দিলাম। এখন ওই অত বড় বাড়ি সাদা হাতির মতো দাঁড়িয়ে আছে, কোনো কাজেই তো লাগলো না। আর এখন তো দেখছি ওই বাড়িটার জন্য শরমার চিকিৎসার টাকাটাও এনজিও থেকে পাবো না। আপনার কাছে আমার আর একটা আবদার আছে কাকাবাবু, আপনি প্লিজ আমাকে ওই বাড়িটার চাবি আর ওখানে 2-1 রাত থাকার পারমিশন দিন। কিন্তু ওখানে তো না না মালিনী, আমি ওরকম ভয়ঙ্কর বাড়িতে তোমাকে রাতে থাকতে দেবো না, হ্যাঁ বলে দিচ্ছি। ওহ মৈনাক, তুমি জানো ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। আর তাছাড়া সত্যি সত্যি ভূত যদি থেকেও থাকে তারা খুব একটা হিংস্র নয়, না হলে তারা কাকাবাবু আর বাকি দুজন ভাড়াটেদের ওপর চড়াও হতো। যা শুনলাম তাতে ওরা শুধু ভয় পাওয়াতেই আনন্দ পায়, আর কিছু না। আর যদি ওরা সত্যি আমায় ভয় দেখাতে পারে তাহলে আমি পরের দিনে চুপচাপ বাড়িতে ফিরে আসবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মাত্র 2 রাত। প্রমিস। এবার কোন দিকে যাব? ওই ছেলেগুলোকে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, জগদীশ রায়ের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? জগদীশ রায় কে বলতো? আরে বিতান দাদের বাড়ির কথা বলছে। হ্যাঁ হ্যাঁ ওটাই। চেনেন আপনারা? ওটা তো ভূতের বাড়ি, কে না চেনে। ভূতের বাড়ি? আপনারা কি নিজের চোখে ভূত দেখেছেন? ভূত না থাকলে ওই বাড়ি কবে বিক্রি হয়ে যেত। অথবা আপনাদের এই কথাগুলো শুনেই অনেকে বাড়িটা কিনতে চাইছে না ভাবছি, কিন্তু আমি নিজে দেখে শুনেই ডিসিশনটা নেব। একদম ঠিক ডিসিশন নিয়েছেন। চলুন বৌদি, আমি আপনাকে বিতান দাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি। টিটোদা চলো, আমিও যাচ্ছি। এই যে এইটা বিতান দাদের বাড়ি। বাবা, এ তো বিশাল বাড়ি।
হ্যাঁ, বেকার পড়ে রয়েছে। এই এক ভূতের গল্পের জন্যই এই অবস্থা। কিরে টিটো, এখানে কি করছিস? এই বৌদিকে বিতানদার বাড়িতে নিয়ে এলাম। ও মা, এই ভুতুড়ে বাড়িতে কি করবেন? নমস্কার, মালিনী সেন। এটা যে ভুতুড়ে বাড়ি নয় সেটাই প্রমাণ করব। মানে আপনি বাড়িটা কিনতে আসেননি? না, আসলে কাকাবাবু এই বাড়িটা বিক্রি করার প্ল্যান করেছেন, কিন্তু গ্রামের মানুষদের মুখে ভূতের গল্প শুনে কোনো খরিদ্দেরই বাড়িটা কিনতে চাইছে না। কিছু মনে করবেন না দিদি, কাকু কাকিমা খুব ভালো মানুষ, ওদের ছেলেটাও খুব ভালো ছিল, আমরা কেউ ওদের শত্রু না, কিন্তু লোকজনকে তো মিথ্যে কথা বলতে পারি না বলুন, তাই ভূতের কথা জিজ্ঞেস করলে বলে দিই। কিন্তু আমি যদি প্রমাণ করে দিই এই বাড়িতে ভূতটুত কিছু নেই, তাহলে কি আপনারা মেনে নেবেন? হ্যাঁ, ভূত যদি সত্যি না থাকে তাহলে মেনে নেব বই কি, কিন্তু ভূত যে নেই সেটা প্রমাণ করবেন কি করে? আমি যদি রাতে এখানে একা থেকে যাই আর সকাল বেলায় সুস্থভাবে আপনাদের সামনে এসে দাঁড়াই, সে তো এর আগেও দুজন ভাড়াটে কয়েক রাত এসে থেকেছিল, ভূতে তাদের জ্বালিয়েছে বলে চলে গেছে, কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি। এবার আপনিও চাইলে তো নিজেকে প্রমাণ করার জন্য বলতেই পারেন যে কেউ আপনাকে কিছু করেনি। হ্যাঁ, এইটা কিন্তু গোপলা ঠিক কথা বলেছে, ভূতটা এমনি কোনো ক্ষতি করে না, তাই ওই কথায় গায়ের লোকেরা ভুলবে না গো বৌদি। তাহলে ওঝা ডাকা হোক। ওঝা? হ্যাঁ বৌদি, হারুন ওঝা। এই গায়ে ওর খুব নাম। মানুষ আপনার কথা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু হারুন ওঝার মতো কোনো ভূতের এক্সপার্ট যদি সব দেখে শুনে বলে যেখানে ভূত নেই, তাহলে নিশ্চয়ই সবাই সেটা বিশ্বাস করবে। কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টিটু একদম ঠিক কথা বলেছে। হারুন ওঝা যদি নিজে মন্তর টন্তর পড়ে দেখে যে এখানে ভূত টুত কিচ্ছু নেই, তাহলে মনে হয় না কেউ অবিশ্বাস করবে। আমার এসবে বিশ্বাস নেই, কিন্তু এতে যদি এই বাড়িটা বিক্রির একটা সুরাহা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি তাহলে দুপুরবেলায় হারুন ওঝাকে ডেকে পাঠাচ্ছি। গোপলা, বৌদি, তোমরা গায়ের লোকজনকে দুপুরবেলায় এই বাড়িতে নিয়ে এসো, সবাই একসাথে সব গল্প শুনে যাক, তাহলে আর আলাদা করে কাউকে কিছু বোঝাতে হবে না। সেই ভালো, আমিও তাহলে বিকেলের মধ্যে ফিরে যেতে পারবো। তুমি ওকে ডেকে আনো। টিটোদা, আমি যাব তোমার সঙ্গে, হারুন ওঝার বাড়ি আমার পাড়াতেই। না না, তোকে যেটা বললাম তুই সেটা কর, আমি হারুন ওঝার কাছে যাচ্ছি। কি সুন্দর বাড়ি! এত পরিষ্কার দেখে মনেই হচ্ছে না যে 5 বছর এখানে কোনো মানুষজন থাকে না। বৌদি, ও ও, তোমরা এসে গেছো? আমি ভাবলাম আরেকটু পরে আসবে। হ্যাঁ, আর একটু পরেই আসতাম, কিন্তু হারুন ওঝা বললো ওকে নাকি আগে কি সব করতে হবে। কই গো, বলো না। হ্যাঁ মা জননী, এটা তেনাদের ডেরা, ততদিন নির্ঝঞ্ঝাটে এখানে বসবাস করেছেন, তা আজ হঠাৎ এরকম না বলে কই এত লোক একসাথে চলে এলে অসন্তুষ্ট হবেন না? মানে? আহা, বুঝলেন না জননী, আপনি তো ঘরের লোক, কি তা আপনার ঘরে যদি এক গাদের লোক না বলে কয়ে চলে এসে পাত পেড়ে খেতে বসে, আপনি সমস্যায় পড়বেন না? বিরক্ত হবেন না? তাই যেই আসুক একটু জানান দিয়ে আসতে হয়, তাহলে কাউকেই তেনাদের কোপের মুখে পড়তে হয় না। বুঝলাম। তা এখন কিভাবে তেনাদের জানান দেবেন? সেই ভাবটা না হয় আমার, আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি তেনাদের জানান দিচ্ছি। ঠিক আছে, তা তোমার কতক্ষণ লাগবে? ওই মিনিট 15, তার বেশি লাগবে না। তোমরা দরজা ভেজিয়ে বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। বাকিরা তো কেউ এখনো এলো না। আপনি চিন্তা করবেন না বৌদি, হারুর ওঝাই বা ভিতরে এতক্ষণ কি করছে? হারুন ওঝা খুব ভালো ওঝা। উনি সবার সামনে গ্রিন সিগন্যাল দিয়ে দিলে গ্রামবাসীরা সব মেনে নেবে, তখন এই বাড়ি আর বিক্রি করতে আপনাদের কোনো চাপই হবে না। তাই যেন হয়। ওই তো সবাই এসে গেছে। কি গো টিটোদা, তোমরা এরকম বাইরে দাঁড়িয়ে কেন? ওই হারুন ওঝা ভেতরে কি সব করছে, আমাদের বাইরে দাঁড়াতে বললো। আপনারা চলে আসুন গো, চলে আসুন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ধরা দিন মরা রাত খালি হবে কারপাত, থাকলে দুধে ধরা, ফেলে রেখে বাতি মরা। ফুপ! ও মা গো,
আগুনের তেজ দেখো, নিশ্চয়ই এ বাড়ির আত্মারা খেপে গেছে গো, বাড়িটা না জ্বালিয়ে দেয় গো। কি দরকার ছিল বাবু এসব নাড়া ঘাঁটা দেওয়ার? শুনেছি যজ্ঞের আগুন তো যত জ্বলে ততই মঙ্গল। তাহলে আপনারা এত ভয় পাচ্ছেন যে? না গো মা জননী, এ আগুন সে আগুন না গো, এ যজ্ঞ সে যজ্ঞ নয়। যত আগুন জ্বলবে তত জানান দেবে। আছে আছে আছে, উনি আছে, এখানে উনি আছে। কে আছে? বাস্তুভূত, এ তার বাসা, এ বাসা ছেড়ে সে কোথাও যাবে না গো। আমি কেন, আমার গুরু দেবতাকে নাড়াতে পারবে না, এ হলো তার আপন ঘর গো। ওগো, আমি বুঝতে পেরেছি গো, এ নিশ্চয়ই বিতানের ভূত। আহারে, বাড়ির মায়া কাটাতে পারছে না গো ছেলেটা। না না, এভাবে কিচ্ছু প্রমাণ হয় না। বৌদি তো ঠিকই বলেছে, এরকম একটা যোগে কি প্রমাণ হয়? তুমি ভালো করে প্রমাণ করে দাও। অবিশ্বাস, এত অবিশ্বাস, তাহলে দেখ দেখ তোরা এই বাস্তবভূতকে কেমন চাটিয়েছিস। প্রমাণ চাই, আরো প্রমাণ চাই। এই দেখ এই দেখ এই দেখ, তাহলে এই দেখ এই দেখ। বিশ্বাস হলো? কিরে কিরে, বিশ্বাস হলো? দেখ দেখ, দেখে মেঘে বাস্তবভূত না জানি কার সর্বনাশ করে এসেছে। রক্তে মাখামাখি কাণ্ড গো। আমি তো বলেছিলাম এখানে ভূত আছে, আমার কথা তোমরা শুনলে না। এবার কি হবে? শহরের মানুষ তো শহরে ফিরে যাবে, আর ভুগতে তো হবে আমাদের। ওরে বাবা, ভেবেই তো আমার গলা শুকিয়ে যাচ্ছে। এবার রাত বিরেতে বেরোবো কি করে? এই সব সব ওই মহিলা, সব ওই মহিলার জন্য হলো। হ্যাঁ ঠিক বলেছো, বাস্তবকে চটিয়ে দিয়েছে, সব ওর দোষ। এই এই এই, তোমরা থামো থামো, এতে ওর কি দোষ? না টিটো, ওরা ঠিকই বলেছে। এখন আমার সত্যিই খুব ভয় করছে। এখানে বোধহয় সত্যিই ভূত আছে। আপনারা শুনুন, আমি জানি আমার জন্য এই বাড়ির বাস্তু ভূত রেগে গেছে, কিন্তু আগে কখনো কারুর ক্ষতি করেনি, এখনো করবে না। তাই আপনারা ভয় পাবেন না। আর যদি খুব রাগ হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই আমাকেই শাস্তি দেবে। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আজ বিকেলের মধ্যেই এ বাড়ি ছেড়ে চলে যাব। আর বাড়ি বিক্রি? এ বাড়ি বিক্রি হবে না টিটো। এদিকের কাজ আপাতত শেষ। এবার স্বচ্ছতোয়াকে প্ল্যান অফ অ্যাকশনটা জানাতে হবে। কিরে, কি খবর? শোন না, তুই কি আজ রাতে ফ্রি আছিস? কিসের জন্য ডাকছিস তার উপরে ডিপেন্ড করবে ফ্রি আছি কিনা। হাতে কোনো ভালো খবর নেই, সারা শহর চষে বেড়াচ্ছি খবরের জন্য। তাহলে তো আমার জন্য নয়, তোকে নিজের জন্যই আসতে হবে। এখানে হয়তো একটা ব্রেকিং নিউজ পেলেও পেতে পারিস। এখানে মানে কোনখানে? আর কি ব্রেকিং নিউজ? দেখ, কি ব্রেকিং নিউজ সেটা আমি নিজেও খুব পরিষ্কার জানি না। ইনভেস্টিগেট করতে হবে, আর তার জন্য তোকে চাই। তুই চট করে নিশিতপুরে চলে আয়, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। ক্যামেরা নিয়ে একাই আসিস। ওকে ফাইন। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর তো ফরেন্সিকে ভালো জানাশোনা আছে। একটা স্যাম্পল আজ রাতে তোর হাত দিয়ে পাঠালে কালকের মধ্যে তার রিপোর্ট দিতে পারবে? টেকনিক্যালি পসিবল হলে নিশ্চয়ই পারবে। বেশ, এখন রাখছি। তুই স্টেশনে পৌঁছে ফোন করিস, কেমন? তুই শিওর বাড়ির ভেতরে কিছু হচ্ছে? আমি শিওর। সময়ের জন্য ভালোভাবে দেখতে পারিনি, তবে বেশ বড় একটা মেশিন আমি দেখেছি। আমি নিশ্চিত কোনো ইললজিক্যাল কাজকর্ম এখানে হয়, কিন্তু প্রমাণ ছাড়া পুলিশকে ডাকা যাবে না, আর এতে অপরাধীরা সাবধানও হয়ে যেতে পারে। যদি আদৌ কোনো অপরাধী থেকে থাকে, সেটা তো প্রমাণ হয়েই যাবে। আমার ইনস্টিংক্ট লজিক ছাড়া এক পাও নড়ে না। এবার চল, এটা পিছনের দরজা, কেউ আমাদের খেয়াল করবে না। শুধু তোর ফোনটা সাইলেন্টে রাখিস। ও মাই গড, কি হলো? ওটা টাকা ছাপার মেশিন মালিনী। এখানে জাল নোটের কারবার চলছে। ইটস আ বিগ নিউজ। না বস, কোনো চিন্তা নেই। টিটো, বাহ, হাব ভাব দেখে ভেবেছিলাম কি না কি।
কিন্তু হারু ওঝার একটা ভেলকিতে লেজ তুলে পালিয়েছে আর বলে গেছে এই বাড়ি নাকি আর কোনোদিন বিক্রি করবে না। তাই একদিকে সাপে বড় হয়েছে। রাখছি বস। এই জলদি জলদি হাত চালা, 3 দিনের মধ্যে সব কাজ তুলতে হবে। এবার চলো, হয়ে গেছে। বাকি কাজটা কাল দুপুরে হবে। আপনি কাল বাড়িতে ফেরেননি, এখানেই ছিলেন? না না, এই ভুতুরে বাড়িতে রাত্রিবাস করব, এত সাহস আমার নেই। কিন্তু তাহলে আমাদের এখানে ডাকলেন কেন? সব বলছি, বাকিদের আসতে দাও। আজ আপনাদের আমি বেশি সময় নেব না। কাল আপনারা বাস্তুভূতের রাগ দেখেছিলেন, আজ আমি তার মনের কথা জানতে এসেছি। এ আপনি কি বলছেন? কোন সাধারণ মানুষকে ভূতের মনের কথা বলতে পারে নাকি? সে তো আমার মতো ওঝারাই পারে। জানি তো, তাই তো আপনাদের ডেকে আনলাম। আপনি নির্দেশটা বলে দিন, যেভাবে কাল রক্তের চিহ্ন দেখিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, হারুন ওঝা না বললে আমরা কিচ্ছুটি মানবো না। কই গো হারুন ওঝা, বলো না কি বলেছে বাস্তুভূতে? আমি তো আহা, আপনি আপনার মন্ত্রপুত জল ছুঁড়েই দেখুন না, যদি কোনো চিহ্ন পাঠিয়ে থাকে। আহা, আবার এসব ঝামেলার কি দরকার? কামান টিটোদা, বৌদি তো ঠিক কথাই বলেছে। এত দূর থেকে তো উনি শুধু শুধু আসেননি। ছোড়ো তোমার ওই মন্ত্রের জল, ছোড়ো দেখি। হ্যাঁ ছাড়ুন, আমিও দেখি। ছুটছি, কিন্তু কিছু যদি না দেখা যায় বুঝবে বাস্তুভূতের রাগ বাড়ছে। বেশ, তাই না হয় হবে। এবার ছুড়ুন। ও মা গো, এ তো দৈব বাণী গো। তার মানে এ বাড়িতে কোনোদিনই ভূত ছিল না, বরং ঠাকুর থাকতো। কি দৃশ্য গো! তার মানে হারুন ওঝা আমাদের মিথ্যে বলেছে। ধর ধর বেটাকে। না না, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। দাঁড়াও সবাই, ওকে ধরার আগে যে ওকে দিয়ে এই কাজটা করিয়েছে তাকে ধরতে হবে। কোথায় পালাচ্ছ টিটো? টিটোদা তুমি? কিন্তু কেন? আমি বলছি, টিটো আর ওর টিম মিলে এই বাড়িতে লুকিয়ে জাল নোট ছাপে। তবে ও একা নয়, এই কারবারে ওর একজন বসও আছে। সেটা অবশ্য আপনাদেরই খুঁজে বের করতে হবে। এসব তো আপনার ধারণা, আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। প্রমাণ অলরেডি আমি ওদের হাতে দিয়ে দিয়েছি। কাল রাতের এখানকার সব ছবি আমাদের কাছে আছে। কিন্তু ওরা এটা করলো কিভাবে? আমরা কেউ টের পাইনি। টের পাওয়ার কথাও নয়, কারণ কেউ যাতে এই বাড়িতে থাকতে না আসে, তাই ওরা নানাভাবে এখানে ভূত থাকার গল্পটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর যেদিন ও আমায় গ্রামে দেখে, সেদিন ও ঠিক করে মুখের কথায় আর চিংড়ে ভিজবে না। তাই ও হারুন ওঝাকে টাকা দিয়ে হাত করে, কারণ ও জানতো ওঝার মুখের কথা শুনলে সবার মনের ভয়টা পার্মানেন্ট হয়ে যাবে। তাই ও কালকের বুজরুকিটা দেখায়। আমি ধরতে পারলেও ভয় পাওয়ার ভান করি, কারণ আমি সরে না গেলে ও রিল্যাক্সড হতো না, আর ওর আসল উদ্দেশ্যটাও আমি জানতে পারতাম না। কিন্তু এই রক্তের দাগটা আর এই দৈব বাণী, ওটা যেমন রক্তও ছিল না, তেমনি এটাও দৈববাণী নয়। একটা বিশেষ ধরনের কেমিক্যাল আছে যার সাথে জলের বিক্রিয়ায় এমন লাল রং হয়। আমি নিশ্চিত গতকাল আমাদের বাইরে বের করে দিয়ে হারুন ওঝা সেই কেমিক্যালটাই ওই দেওয়ালে ছড়িয়ে দিয়েছিল, ঠিক যেমন ভাবে আমি নিজেও আজ ওই কেমিক্যাল দিয়ে ওই লেখাগুলো লিখে রেখেছিলাম। সন্দেহ আমারও হয়েছিল, তবু প্রমাণ করার জন্য আমি কাল ওই রক্তের দাগের একটু স্যাম্পল ঘষে তুলে ল্যাবে পাঠিয়েছিলাম। আর আমি যা ভেবেছিলাম ঠিক সেই কেমিক্যালটাই বেরিয়েছে। মিথাইল অরেঞ্জ। নমস্কার, আমি সুমিত গুহ, বিতানের ছোটবেলার বন্ধু। অনেক বছর বিদেশে কাটিয়ে দেশের জন্য কিছু একটা করার জন্য এসেছি। ভেবেছিলাম এই বাড়িটা কিনে একটা হাসপাতাল বানাবো, কিন্তু এই রিউমারের ভয়ে সাহসও ছিল না। যদি পেশেন্টরা আসতে ভয় পায়, আপনার জন্য আমার এই স্বপ্ন আবার সার্থক হবে। আমি কাকাবাবুর কাছ থেকে এই বাড়িটা কিনে নেব। থ্যাংক ইউ মিস্টার গুহ, আপনি যে কত বড় উপকার করলেন তা আপনি নিজেও জানেন না। থ্যাংক ইউ তো আপনাকে বলতে হবে।
এতগুলো মানুষের মনের ভেতরের অন্ধবিশ্বাস আপনি দূর করে দিলেন। মালিনী বৌদি জিন্দাবাদ। মৈনাক আর একটু পরেই চলে আসবে। মৈনাক না, আজ আজ আমি তোমার সঙ্গেই দেখা করতে এসেছি বৌমা। তুমি আমার জন্য যা করেছো তা বিতান থাকলেও করতে পারতো কিনা আমি জানি না। তোমার জন্যই আমি আমার সরমাকে ফিরে পেয়েছি। সুমিত দেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে ওর চিকিৎসা করাচ্ছে। তোমার জন্যই আমরা আবার আগের মতো একসঙ্গে থাকতে পারবো। আমি তো আমার কর্তব্যটুকু করেছি কাকাবাবু। তুমি অন্নপূর্ণা মা, তোমার হাতে ধরে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, কিন্তু মন থেকে আশীর্বাদ করি তোমার এই মনটা যা সবার জন্য কাঁদে তা যেন সারা জীবন অক্ষত থাকে। তুমি খুব ভালো থেকো মালিনী, খুব ভালো থেকো। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।